করবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আবুল বাশার, উপপরিচালক ও প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولون ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الكريم أما بعد বঙ্গবন্ধু একটি নাম, একটি প্রতিষ্ঠান, একটি অনন্য ইতিহাস, যেখানে লেখা থাকবে এবং লেখা আছে এবং চিরদিন থাকবে বাঙালি, বাংলা ভাষা, বাংলাদেশ, শেখ মুজিব এক এবং অভিন্ন। একে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে যদি ভালোবাসতে হয়, বাংলাদেশকে যদি জানতে হয়, বাংলাদেশে যদি উন্নয়ন কামনা করতে হয়, তাহলে সর্বাগ্রে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবকে জানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়া বাংলাদেশ সম্ভব ছিল না এবং সম্ভব নয়। অতএব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব বাংলাদেশের প্রতিটি ইতিহাসের প্রতিটি পাতায় পাতায় সোনার করে লেখা থাকবে। এই প্রসঙ্গে গৌরী প্রসন্ন মজুমদার একটি গান লিখেছিলেন, তার দুটি লাইন শোনো। একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবন তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। তার সংগ্রামী চেতনা রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব ফেলেছে।
জন্ম দিয়েছে একটি স্বাধীন রাষ্ট্রের। বঙ্গবন্ধুর জীবন ও দর্শন নিয়ে আলোচনা করবার জন্য অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বিনীত আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মূল আলোচক জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের স্যারকে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস 2020 এবং বঙ্গবন্ধুর 45তম শাহাদত বার্ষিকী দোয়া মাহফিলে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার A.K.M. মোশাররফ হোসেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম ও আন্দোলনে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিতে গিয়ে বঙ্গবন্ধু 11 বছর জেলে মানবতর জীবন কাটিয়েছেন। সুখ স্বাচ্ছন্দ্য নিজে পাননি, পরিবারকেও দিতে পারেননি, তথাপিও বাঙালির অধিকার এবং স্বাধীনতার লক্ষ্য থেকে এক চুলও বিচ্যুত হননি। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে একটি বিষয় স্পষ্ট যে সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বঙ্গবন্ধু রাজনীতি করেছেন, এমনকি বাংলাদেশে স্বাধীনতার লক্ষ্যকে সামনে রেখে নেতৃত্বকেও সাজিয়েছিলেন সেভাবে। প্রথমে বঙ্গবন্ধু নিজে, এরপর তার জাতীয় চেয়ারনেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং কামরুজ্জামান, এবং এর পরবর্তীতে তৃতীয় স্তরে নিউক্লিয়াস ছাত্রলীগ, সেখানেও 4 জন, সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, এবং সর্বশেষ ডাকসুর নেতৃত্বে 4 জন 4 খলিফা বলা হতো: আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, নুরুল আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাকুম। অর্থাৎ একটি সুনির্দিষ্ট কর্মপন্থা নিয়ে বঙ্গবন্ধু রাজনীতি করেছিলেন, নেতৃত্বকে সাজিয়েছিলেন সেভাবে। তিনি বাঙালির অনেক বছরের স্বপ্নকে সার্থক রূপ দিয়েছেন, সৃষ্টিতে অনবদ্য ভূমিকা রেখেছেন, এই জাতির জন্য একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন। এই জন্য আমি গর্বিত, আমার উত্তরসূরি হব গর্বিত। তার এই গর্বিত অর্জনকে যদি কেউ সম্মান দেখাতে না পারেন, তাহলে আমি মনে করি এদেশের মুক্ত আলো বাতাসে সে বসবাসযোগ্য কিনা নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখুন। যারা বঙ্গবন্ধুকে অসম্মান করে কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দেবে, তারা অতীতের ন্যায় ভবিষ্যতেও ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। তাই বলছি, এখনও সময় আছে। গর্বিত অতীতের আলোয় উজ্জীবিত হয়ে আগামীকে বিনির্মাণ করি সঠিক ইতিহাসের কল্যাণীয় দ্বারায়। বঙ্গবন্ধুর প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের মাধ্যমে নিজেও সম্মানিত বোধ করি। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সুদীর্ঘ। তিনি ছিলেন রাজনৈতিক কবি। আন্দোলনের পর আন্দোলনের রাজনীতির কবিতার ছন্দে ছন্দে জনগণের সংগ্রামকে তিনি টেনে নিয়েছিলেন যৌক্তিক পরিণতির দিকে। বস্তুত 1947 সালে 2 অংশে বিভক্ত পাকিস্তান নামক অস্বাভাবিক রাষ্ট্রের জন্মের পর থেকে রাষ্ট্রভাষা তথা পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনের সূচনা হয়েছিল। সেদিনের ছাত্রনেতা শেখ মুজিব তখন থেকেই এই আন্দোলনে সক্রিয় ছিলেন। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক, ডিন, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদ এবং চেয়ারপারসন ইংরেজি বিভাগের জনাব কে আহমেদ আলম স্যারকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আজকের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল খান স্যার, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে
বিউটি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হোসেন, উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় রেজিস্ট্রার প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, মুখ্য আলোচক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিশেষ আলোচক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ইনচার্জ STM কাদের নওয়াজ, আমার সহকর্মীবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জানি প্রত্যেকটা জাতির ইতিহাসে দুটো অধ্যায় থাকে, একটা সোনালী অধ্যায় আর একটি হচ্ছে ঘনঘোর কৃষ্ণ অধ্যায়। আজকের মুখ্য আলোচক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের, উনি তার নাতিদীর্ঘ রচনার মাধ্যমে এই জাতির ইতিহাসের সোনালী অধ্যায়ের পর্বটি কীভাবে সূচিত হয়েছিল সে বিষয়ে চমৎকার একটি আলোচনা উপস্থাপন করেছেন আমাদের মাঝে। সে অধ্যায়টি শুরু হয়েছিল দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে, আর সেটির চূড়ান্ত পরিণতি আমরা পেয়েছিলাম 16 ডিসেম্বর 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ঠিক তার 3 বছর 8 মাস পরে এই বাঙালি জাতিকে তার ইতিহাসের কালো অধ্যায়টি পেতে হলো। এই দিন কালো 15 আগস্টের যে রাত পেরিয়ে শুবে সাদেক হচ্ছিল, আমাদের বিশ্বাস অনুযায়ী শুবে সাদেক একটি পবিত্র পুত মাহেন্দ্রক্ষণ, যখন মুয়াজ্জিন আজান দিচ্ছিলেন হাইয়ালাস সালা হাইয়ালাল ফালা বলে, তখনই জাতির ইতিহাসে কলঙ্কময় অধ্যায়টি সূচিত হলো। আমরা হারালাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শুধু তাই নয়, তার প্রিয়তমা স্ত্রী, তার 3 সন্তান, 2 পুত্রবধূ সহ আরও অনেকে, 17 জন বা 18 জন। এভাবে আমরা একটা কলঙ্কজনক অধ্যায়ে উপনীত হলাম। বঙ্গবন্ধু কে ছিলেন? আজকের মুখ্য আলোচক যথেষ্ট আলোচনা করেছেন বিষয়টা নিয়ে। বঙ্গবন্ধুকে যদি আমরা বিশ্বের ইতিহাসের প্রথম সারির নেতাদের কাতারে ফেলি, এতে সামান্যতম অত্যুক্তি হবে না। তিনি বিশ্বের প্রথম সারির নেতাদের অন্যতম। তিনি একজন অনলবর্ষী বক্তা ছিলেন, যাকে বিশ্বের ইতিহাসের অনলবর্ষী নেতাদের সঙ্গে তুলনা করা যায়। তিনি গদ্যে কবিতা লিখতে পেরেছেন তার আত্মজীবনী রচনা করে। বাংলা সাহিত্যে অনন্য একটা ধারার সৃষ্টি তিনি করেছেন। শুধু তাই নয়, তার রাজনীতি দর্শন, তার সমাজ দর্শন, অর্থনৈতিক দর্শন, সমাজতন্ত্র নিয়ে তার নিজস্ব ভাবনা এবং প্রায়োগিক উপস্থাপনা, বাংলাদেশে ইসলাম সম্পর্কে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং প্রায়োগিক চিন্তাভাবনা, এসব নিয়েই বঙ্গবন্ধু এক বিশাল মহিরুহ, যে মহিরুহকে আমরা হারালাম 15 আগস্ট 1975 সালে। বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করা যেতে পারে, কিন্তু তার আত্মা অমর। তিনি চিরকাল বেঁচে থাকবেন, কারণ তিনি স্বপ্নদ্রষ্টা এবং একটি জাতি, একটি রাষ্ট্রের স্থপতি। এই দেশটি যতদিন থাকবে ততদিন তার অস্থায়ী অস্তিত্ব থাকবে। বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, একটি দুর্দান্ত ধারণার নাম। এই ধারণাটি পুরো জাতিকে পুনরায় প্রাণবন্ত করেছে। বাঙালির জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার যে দর্শন দিয়ে দেশের সংবিধান তৈরি করেছিলেন তিনি, স্বাধীনতার স্থপতি এবং হাজার বছরের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি নিপীড়িত এবং নিপীড়ক রাজ্যে বঙ্গবন্ধু ছিলেন শোষিতদের পাশে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ জনাব HTM কাদের নেওয়াজ স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মাননীয় প্রধান অতিথি,
ইঞ্জিনিয়ার এ.কে.এম. মোশাররফ হোসাইন, সভাপতি মাননীয় প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খান, মূল আলোচক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের, বিশেষ আলোচক কামিজ আহমেদ আলম এবং উপস্থিত সাংবাদিক এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপস্থিত শিক্ষক, কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 15ই অগাস্ট, দেখতে দেখতে 45টা বছর চলে গেছে। আমাদের মূল আলোচক জনাব প্রফেসর ডক্টর আবু তাহের সাহেব এবং কামিজ আহমেদ আলম সাহেব, ওনারা ইতিহাসের ম্যাক্সিমামটা, পুরোটাই বলা যায়, বলে ফেলেছেন। এর ভিতর হয়তো কিছু কিছু রিপিট হয়ে যাবে, তারপরেও আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যেমন কামিজ সাহেব উনি বলছেন, সত্যিকারই সেই দিনটা ফজরের ওয়াক্ত ছিল। মসজিদ থেকে তখন ফজরের আজানের ধ্বনি ভেসে আসছিল। তখন ঘাতকের দল হত্যা করল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তৎসহ বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, মুক্তিযোদ্ধা তাদের ছেলে শেখ কামাল, শেখ জামাল, তাদের নবপরিণতা বধূ সুলতানা কামাল, রোজি জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, এদেরকে হত্যা করা হয়। ঠিক সেই সময় যখন 10 বছরের ছোট রাসেল, সবাইকে হত্যা করা শেষ, রাসেল বেঁচে আছে, সে কেঁদে কেঁদে বলছিল যে আমি মায়ের কাছে যাব। তখন বাবা, ভাই এদের লাশের উপর দিয়ে মায়ের কাছে নিয়ে যায়, তাকে হত্যা করা হয়। তাদের ভাষায়, সেই সময় যারা ঘাতক ছিল তাদের ভাষায়, এটা হলো একটা মার্সি মার্ডার, মানে দয়া করে হত্যা করা হয়েছে। মুক্তিযোদ্ধা তথা বাঙালি জাতির কাছে স্বাধীনতার অপর নাম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের যে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সেই বঙ্গবন্ধু যে সময় থেকে স্বাধীনতার সংগ্রাম করেছিলেন, সেই সময় থেকেই যারা কাজ করে যাচ্ছেন এই সোনার বাংলার লক্ষ্যে, তাদের মধ্যে একজন আমরা অত্যন্ত সম্মানের সাথে যার নাম উচ্চারণ করি, আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান এ.কে.এম. মোশাররফ হোসেন স্যার। বঙ্গবন্ধুর সময়, যে সময় যুদ্ধ চলছিল বা আন্দোলন হচ্ছিল, সেই সময় বুয়েটের স্টুডেন্ট ছিলেন এবং স্যারের কাছ থেকে আজকে স্যার আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমরা শুনব তার বাস্তব অভিজ্ঞতার কথা এবং এই স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে স্ট্যান্ডার্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে স্যারের যে দীর্ঘ যাত্রা কর্মজীবনের, সেটাও আমরা বঙ্গবন্ধুর আদর্শের সাথে আমরা মিল খুঁজে পাবো। স্যারের কাছ থেকে আমরা তার বিশেষ বক্তব্য শোনার জন্য আমি বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম. মোশাররফ হোসেন স্যারকে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিক অত্যন্ত বিনম্র ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সালাম জানাচ্ছি। বঙ্গবন্ধু, ওনার সম্বন্ধে কোনো বক্তব্য বলে শেষ করে যাবে না। আমাদের কৃতজ্ঞতা, আমরা কতটুকু কৃতজ্ঞতা বলি যে আমরা অনেক কৃতজ্ঞতাও বলে শেষ করতে পারবো না। আমরা বিরাট একটা
উনি জান দিয়ে দিয়েছেন, ওনার জীবন দিয়েছেন, কিন্তু আমাদের জন্য অনেক কিছু করে গেছেন, পরবর্তী জেনারেশনের জন্য অনেক কিছু করে গেছেন। আমার মনে আছে পরিষ্কার, আমরা যখন সিটে ছিলাম বা আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি বা কলেজে পড়ি, দেখেছি ব্যবসা ক্ষেত্রে তারা ব্যবসায়ী, আমরা ওখানে ব্যবসায়ী, সে কী লেখাপড়া করে কিছু না, ব্যবসার ক্ষেত্রে দেখছি পশ্চিম পাকিস্তানের লোকজন এখানে ব্যবসা করত, তারা সম্পূর্ণ বড় বড় চাকরিতে তারা করত। আমি যে ইঞ্জিনিয়ার হলাম না ডাক্তার হলাম, আমরা ওই পোস্টে যেতে পারতাম না। আমাদের এই অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ, ওনার প্রচেষ্টা, ওনার ত্যাগ আমাদেরকে চিরকৃতজ্ঞ করেছে। আমরা ওনার জন্য সর্বসময় দোয়া করব। আমরা ওনার মতো এইরকম নেতা পৃথিবীর কয়জন আছে সেটা কিন্তু চিন্তা করার বিষয়। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ দেখুন তাকে জান্নাত বেশি করেন। আমরা সব সময় আমরা চাবো উনি যেন জান্নাতের ফেরদৌসে আসেন এবং উনি যেন চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুন। আমরা সব সময় বলবো উনি আমাদের জন্য করে গেছেন যা, আমাদের সন্তানদের যা করে গেছেন, আমরা কি তা করতে পেরেছি? আমরা কিছুই করতে পারিনি। আমরা শুধু তার জন্য দোয়া করতে হবে। আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন ওনাকে জান্নাতে ফেরদৌস দান করুন। বঙ্গবন্ধু হচ্ছেন সেই মানুষ যিনি স্বপ্নে দেখেছিলেন বাংলাদেশের। তার ভিতরে সব গুণাবলী ছিল। তিনি মানুষকে খুব সহজে বিশ্বাস করতেন, এটা বললাম, সহজে বিশ্বাস করতেন। বিশ্বাস করে উনি কিন্তু জীবনটা দান করে গেছেন। সহজ মানুষ ছিলেন, কিন্তু পলিটিক্যালি অনেক অগ্রগামী ছিলেন, যার জন্য এটা কারো প্রশ্ন নয়। পশ্চিমা শক্তিকে কোনো পছন্দ হয় না। পশ্চিমা শক্তিরা এইসব মেধা দেবে, তারা শাসন করবে দেশকে, এটাই তাদের চিন্তা ছিল। আমরা সত্যিই প্রতিজ্ঞাবদ্ধ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে যে আমরা দেশের সুনাগরিক প্রতিষ্ঠা করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা নিশ্চিত, কারণ আমাদের ইউনিভার্সিটির কর্ণধার, আমাদের পথ প্রদর্শক বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খান। যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে গঠন করা অনেক কঠিন ছিল, কিন্তু বঙ্গবন্ধু যে জায়গাগুলোতে কাজ করে গেছেন, দেশের সংবিধান স্যারদের আলোচনায় আমরা জানতে পেরেছি, এবং শিক্ষা নিয়ে এই দুটো জায়গাকে যদি আমরা ঠিক রাখতে পারি, আমরা বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে প্রতিষ্ঠা করতে পারবো। আর সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টি এবং আমাদের মাননীয় উপাচার্য মহোদয়। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বিনীত আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খান স্যারকে তার বিদর্ভ বক্তৃতার জন্য। বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর ত্যাগ এবং বঙ্গবন্ধু ব্যক্তি হিসাবে এবং রাজনীতিবিদ হিসাবে কতটা বড় ছিলেন, কতটা বড় মাপের ছিলেন, তা ভালোভাবেই ফুটে উঠেছে। আমি দু একটি কথার উল্লেখ করতে চাই। তা হলো, আমি যখন ছাত্র, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন 6 দফা শুরু হয়, 6 দফা আন্দোলন শুরু হয়। 6 দফা আন্দোলন ছিল পূর্ব পাকিস্তানের, তখনকার পূর্ব পাকিস্তানের স্বাধিকারের আন্দোলনের মতো। স্বাধিকার আন্দোলনের সমতুল্য যেসব দফাগুলো ছিল, সেই দফাগুলো যদি মেনে নিত পাকিস্তান সরকার, তাহলে আর পাকিস্তান থাকে না। পাকিস্তানের ফেডারেল গভর্নমেন্টের তেমন কোনো ক্ষমতা আর থাকে না, কেন্দ্রীয় সরকারের তেমন কোনো ক্ষমতা থাকে না। ফুঁসে উঠল পাকিস্তান সরকার। তখন ছিল আইয়ুব খাঁর রাজত্ব। আপনারা জানেন, আইয়ুব ছিল একজন স্বৈরশাসক, একজন মিলিটারি ব্যক্তিত্ব। তার কাছে গণতন্ত্রের দাবি, মানুষের স্বাধিকারের দাবি, এর কোনো মূল্য ছিল না। 2 বছরের মাথায় আগরতলা করেসপাইরিস থেকে সাজানো হয়। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা আন্দোলনের শরীক হতাম।
আমরা মিছিল করেছি, আমরা বন্দুকের গুলির সম্মুখে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আমার মনে আসে তখন শেখ মুজিবুর রহমানের বক্তব্য, মৌলানা ভাসানের বক্তব্য। আমি শেখ মুজিবুর রহমান বললাম এই জন্য, তখনও তিনি বঙ্গবন্ধু হয়ে ওঠেননি। তখন আমরা তাকে বলতাম মুজিব ভাই। বয়সে আমার চেয়ে 25 বছরের বড় হিসাব মোতাবেক, কিন্তু মুজিব ভাই ডাকতাম আমরা। আমি যে ছাত্র রাজনীতি ছিলাম তা না, কিন্তু তার প্রতিটি সভায় থাকার চেষ্টা করতাম। সেই মুজিব ভাই একজন বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠলেন মাত্র 2 বছরের মধ্যে। 6 দফা আন্দোলন 66 সালে, 68 সালে তার বিরুদ্ধে দাঁড় করানো হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। আমরা বিস্মিত হয়ে গেলাম, এখানে ষড়যন্ত্র কোথায়? ষড়যন্ত্র ছিল এই যে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে ছোট করা হয়েছে 6 দফা আন্দোলনের মাধ্যমে। শোষণ ও শাসনের প্রতি ইঙ্গিত করা হয়েছে সেই 6 দফার মাধ্যমে। এইটাই ছিল তার দোষ। কিন্তু এর মাধ্যমে শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। তিনি তার সহকর্মী যারা ছিলেন, সহযোদ্ধা যারা ছিলেন, তাদেরকে অতিক্রম করে গেলেন। এই 68 সালের এই আন্দোলনে, যার পরিসমাপ্তি হয় 69 সালে, বঙ্গবন্ধু তার রাজনৈতিক গুরু মৌলানা ভাসানী এবং শহীদ সরোয়ার্দী এদেরকে অতিক্রম করে যায়। আমার স্পষ্ট মনে আসে, মৌলানা ভাসানী সাহেব ছিলেন জননেতা, কিন্তু শেখ মুজিবুর রহমান 68 সালে যতটা জনগণের কাছে, জনগণের হৃদয়ে প্রবেশ করতে পারছিলেন, ততটা তিনি পারেননি। শহীদ সরোয়ার্দী উনি বলতেন যে শেখ মুজিবই হবে ভবিষ্যতের নেতা। যদি কেউ বাঙালির স্বাধীনতার জন্য যুদ্ধ করতে পারে, শেখ মুজিবই পারবে। সুতরাং তখন রাজনৈতিক অঙ্গনে শেখ মুজিব ছাড়া আর দ্বিতীয় কেউ ছিল না, তার সমকক্ষ কেউ ছিল না। সুতরাং সহজেই অনুমেয় যে স্বাধীনতার স্থপতি ছিলেন কে, স্বাধীনতা যুদ্ধ কার জন্য হয়েছিল এবং স্বাধীনতা কে এনে দিয়েছিল। আমরা যারা ধার্মিক ব্যক্তিদেরকে পাই, তারা বলবেন অবশ্যই আল্লাহর দান, কিন্তু আল্লাহর প্রতিনিধি কে ছিল? অবশ্যই শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান তো একদিনে জাতির পিতা হননি। স্বাধীনতা যুদ্ধের সময়ও তিনি ছিলেন একটি সিম্বল। স্বাধীনতা যুদ্ধ হয় শেখ মুজিবের নামে। যখন তাকে কারাগারে নিক্ষেপ করা হয়, আমার মাকে দেখছি মোনাজাত করে কান্নাকাটি করতে। আমরা যেহেতু ওই সময়কার লোক, আমরা এইসব জিনিসগুলো প্রত্যক্ষ করছি। আমার আব্বা পত্রিকা নিয়ে বসতেন, তখন একটা পত্রিকা ছিল খুবই জনপ্রিয়, সেটি ছিল ইত্তেফাক। ইত্তেফাকে সব ঘটনা আসতো এবং অনেক সময় অনেক কিছু আমরা লুকিয়ে পড়তে হতো, কেননা পাক বাহিনী তখন দেখে ফেলে কখন আমাদেরকে মেরে ফেলবে। স্বাধীনতা যুদ্ধে কাছে হোক বা দূরে থাকুক, আমরা ছিলাম স্বাধীনতা যুদ্ধের সমর্থক, স্বাধীনতার সমর্থক। সেই অর্থে মুজিবের সমর্থক। মুজিব ছাড়া তখন আর কোনো নেতাই ছিল না। আমি ব্যক্তিগতভাবে আমি স্বাধীনতা যুদ্ধের অত্যন্ত কাছাকাছি ছিলাম। মুজিব যে কত বড় অনুপ্রেরণা ছিল সেটা আমি উপলব্ধি করছি ওই সময় আমার যৌবনে।
মুজিব তো একদিনে তৈরি হয়নি। স্বাধীনতার পরে অবশ্যই উনি জাতির জনক, বলা হয় 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, কিন্তু আসলে গত 3000 বছরেও তার মতো কোনো সুসন্তান এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেনি। আমার আজকের বক্তারা অনেকেই উল্লেখ করছে তার অনেক অবদানের কথা, সেদিকে আর যাওয়ার প্রয়োজন নাই। সে এক সাগর, সে সাগরের মধ্যে আমি আর ঢুকতে চাই না। বঙ্গবন্ধু যে একদিনে গড়ে ওঠেননি, তাকে কি হঠাৎ করে কয়েকটি বিভ্রান্ত সৈন্য ক্যান্টনমেন্ট থেকে এসে হত্যা করছে? তা না। এই কথাটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাদেরকে সুসংগঠিত করছিল কারা? যারা বঙ্গবন্ধু হত্যার পরে পরে রাজনৈতিক ক্ষমতা দখল করছিল, তাদের নাম আমাদের সকলের জানা আছে। তারা পরবর্তীতে তাদেরকে ধোয়া তুলসী পাতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল, কিন্তু আমরা জানি তারা কারা, এবং দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। তারা চাচ্ছিল এই অঞ্চলটা আবার পাকিস্তানের অংশ হোক, আবার পাকিস্তান হোক। এদের অনেকে আবার তখনকার সরকারের মধ্যেই ঘাপটি মেরেছিল, বঙ্গবন্ধুর আশেপাশেই ছিল। কিন্তু বঙ্গবন্ধু যেহেতু উদার ছিলেন, বক্তারা অনেকেই বলছেন, সেই উদার বঙ্গবন্ধু তার পাশের শত্রুদেরকেও চিনতে পারেননি, চেনার চেষ্টাও করেননি। বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু, যিনি না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, তাকে হত্যা করার পরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে একটি আইন পাস হয়, যেটার নাম দেওয়া হয় ইনডেমনিটি অধ্যাদেশ। তখন সংসদ ছিল না, অধ্যাদেশ পাস। সুতরাং খুন করলো যে খুনিরা, যাদের ছত্রছায়ায়, তারাই তাদেরকে প্রোটেকশন দিল একটি আইনের মাধ্যমে। এ জাতীয় আইন পৃথিবীতে বিরল। যে হত্যা করা হলো, তাদের কোনো বিচার হবে না। সুতরাং হত্যাকারীদেরকে প্রোটেকশন দেওয়া হলো, তাদেরকে সুরক্ষা দান করা হলো, তাদেরকে দেশে বিদেশে বহু পুরস্কার দেওয়া হলো। কিন্তু ভাগ্য আমাদের সুপ্রসন্ন হলো 20 বছর পরে। 20 বছর তারা শাসন শোষণ করলো, বহু ধরনের অত্যাচার নির্যাতন করলো, রাজনীতিতে বাংলাদেশকে পিছিয়ে দিল, সমাজ ও অর্থনীতিতে বাংলাদেশ পিছিয়ে পড়ল 3 দশকেরও বেশি। আমি 3 দশক বললাম এই জন্য, তারা ছিল 2 দশক, তার চেয়েও বেশি 1 দশক বাংলাদেশ পিছিয়ে যায়। একটি হিসাব আছে যে এশিয়ার ব্যাঘ্র বলা হয় যেসব দেশগুলোকে, এর মধ্যে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, বলা যায় মালয়েশিয়াও কিছুটা। এদের যে উন্নয়ন হয় তাদের একক নেতৃত্বে, এইসব দেশগুলো একক নেতৃত্বে 20, 22, 25 বছর পর্যন্ত তারা তাদের কর্মপ্রচেষ্টা দ্বারা উন্নত রাষ্ট্রে পরিণত হয়। আমরাও তো পারতাম, যদি বঙ্গবন্ধু জীবিত থাকতেন, বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো, তাহলে বাংলাদেশ এই একটি উন্নত দেশ হতো এই এশিয়ার বুকে। সুতরাং ওই চক্রান্তকারীরা আমাদেরকে পিছিয়ে দিল রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে। সৌভাগ্য হলো এই যে 20 বছর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا مقلب القلوب ثبت قلبي على دينك يا رب العالمين يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله আমরা কিছু তাসবিহ তাহলিল আদায় করেছি ইয়া আল্লাহ আপনার নবীর শানে দরুদ আদায় করেছি আল্লাহ তাসবিহ তাহলিল আদায় করতে যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আপনি মাফ করে দিন ইয়া আল্লাহ আমরা যেন সকলে একত্রিত হয়ে সোনার বাংলা করতে পারি সেই তৌফিক ইনায়াত করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন